আমরা আজকে অর্থের সমমূল্য অধ্যায় সৃজনশীল প্রশ্ন 5টা আমরা সমাধান করব। কারণ এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট অঙ্কটা। চলো আমরা দেখি। জনাব রাসেলের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। প্রকৃত সুদের হারের সূত্রটা কি? আমরা প্রথমেই যেহেতু প্রকৃত সুদের হারের কথা বলছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। প্রকৃত সুদের হারের কথা যেহেতু বলছে, প্রকৃত সুদের হারের সূত্র হচ্ছে EAR সমান 1 প্লাস I টু দি পাওয়ার হচ্ছে m উপরে পাওয়ার হচ্ছে m মাইনাস 1, এবং এই পুরো মানটাকে আমাদের 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 1 প্লাস I ডিভাইড বাই m উপরে হচ্ছে আমাদের m মাইনাস কত 1 এবং ইনটু কত 100 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। এখন আসো আমরা এই অঙ্কের জন্য আমাদের কার মান লাগবে? আমাদের মান লাগবে হচ্ছে I এর মান লাগবে, আমাদের মান লাগবে হচ্ছে m এর মান লাগবে। চলো আমরা উদ্দীপকটা পড়ি। জনাব রাসেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে, ত্রৈমাসিক যে বললো 5% হারে, এই ত্রৈমাসিক 5%টাকে অনেকে আয়ের মান মনে করে অঙ্কটা করে ফেলবে, কিন্তু প্রকৃত সুদের হারের ক্ষেত্রে এই যে ত্রৈমাসিক 5% এটাকে মূলত বলে এই যে ত্রৈমাসিক ত্রৈমাসিক এইটাকে মূলত আমরা বলি হচ্ছে আর এর মান, এটাকে বলি হচ্ছে আমরা করার মান আর এর মান। আয়ের মান যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? ত্রৈমাসিক এটাকে আর এর মান বলি, কিন্তু এখানে ত্রৈমাসিক মানে আমাদের এম এর মান কত? এম এর মান হচ্ছে আমাদের কত? 4। এই ত্রৈমাসিক যে পার্সেন্ট আছে এই পার্সেন্টের সাথে আমাদের গুণ করতে হবে কত? 4। গুণ করলে কত আসবে? 20%। 20%, তার মানে হচ্ছে ত্রৈমাসিক যদি বলে, দ্বিমাসিক বলে, বার্ষিক ছাড়া, সোজা কথা হচ্ছে বার্ষিক ছাড়া যদি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, দ্বিবার্ষিক, তারপর হচ্ছে 2 মাস অন্তর অন্তর এগুলো যদি বলে, সাপ্তাহিক বলে, তাহলে সেগুলা কিন্তু আমাদের কার মান হবে না? আমাদের সেগুলো সরাসরি আয়ের মান হবে না। আয়ের মান বের করতে কি করতে হবে? এম এর মানের সাথে যত পার্সেন্ট বলবে অত পার্সেন্ট গুণ করে আমাদেরকে আয়ের মানটা বের করতে হবে। হ্যাঁ, যদি শুধু বার্ষিক কথাটা লেখা থাকে, বার্ষিক বার্ষিক কথাটা যদি লেখা থাকে তাহলে যাই আমাদের আই এর মানটা ডিরেক্টলি যা দেওয়া থাকবে তা দিয়ে তোমরা অঙ্কটা করতে হবে। আশা করি বুঝতে পারছো। এই ত্রৈমাসিকটা আমরা আর এর মান বলি, অ্যাকচুয়ালি আমাদের লাগবে হচ্ছে আই এর মান। আই এর মান বের করতে হলে এই ত্রৈমাসিকের যে পার্সেন্টের সাথে যতবার হবে, বছরে যতবার চক্রবৃদ্ধি দেবে অত দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের আই এর মান কত পাইলাম? 20%। যদি 20% লেখা যাবে না, 20 কে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে 0.20। চলো আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। 1 প্লাস I এর মান এখন 0.20, m এর মান হচ্ছে 4, উপরে পাওয়ার 4 এখানে এটা, আর হচ্ছে ইনটু কত 100। তাহলে আসো আমরা যদি ভাগ করি, এখন 0.20 কে আমরা কত দিয়ে ভাগ করব? আমরা 0.2 কে আমরা ভাগ করব হচ্ছে কত দ্বারা? 4 দ্বারা। ভাগ করার পরে আমরা প্লাস করে দিব, প্লাস হচ্ছে আমাদের 1, প্লাস 1 দিলে আমাদের আসতেছে 1.05। এই 1.05 এর উপরে পাওয়ার কত হবে? পাওয়ার হচ্ছে আমাদের কত? 4। তাহলে আনসার আসতেছে কত? আনসার আসতেছে 1.2155 মাইনাস 1, মাইনাস 1 ইনটু কত? 100। এটা প্রথমে ভাগ দিলাম, ভাগ করার পরে প্লাস করলাম, এই প্লাস করার পরে যোগফলটা পাইলাম, তার উপরে পাওয়ার দিলাম কত? 4, একসাথে করলাম আর কি। এখন আমরা যদি এটাকে বিয়োগ করি, আমরা মাইনাস 1 দিলে আমাদের আনসার আসতেছে কত? দেখো 1.2155 মাইনাস কত? 1, 1 বিয়োগ করলে আসতেছে আমাদের কত? 0.2155 গুণন কত আছে? 100। গুণন যদি আমরা 100 দিলে কত আসতেছে? গুণন 100 দিলে আসতেছে আমার 21.55%। অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে 5% যেটা লেখা আছে সেটা কিন্তু আসলে 5% না। এই জনাব রাসেলের প্রকৃত সুদের হার হচ্ছে 21.5%। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের বড় নাম্বার। ক ব্যাংক থেকে জনাব রাসেল কত টাকা পাবেন তা নির্ণয় পূর্বক তার বন্ধুর পরামর্শ গ্রহণ করা, যৌক্তিক কিনা তা বিশ্লেষণ করা। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে এবং ছেলেমেয়েরা এখানে কিন্তু প্রবলেম ফেস করে। একটু মনোযোগ দিবা তোমরা। জনাব রাসেল কত টাকা পাবেন তা নির্ণয় পূর্বক তার বন্ধুর পরামর্শ গ্রহণ করা যৌক্তিক কিনা। তো বন্ধু কি পরামর্শ দিয়ে দেখি আমরা। 8 বছরের জন্য করলে কত টাকা পাবে? জনাব রাসেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে 8 বছরের জন্য 6 লাখ টাকা সংগ্রহ করেন। তার মানে এটা হচ্ছে তার কাছে বর্তমান মূল্য। তিনি উক্ত টাকা ক ব্যাংকে, এই টাকাটা উনি ক ব্যাংকে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে জমা রাখতে চান। তার মানে এই 6 লাখ টাকা উনি ব্যাংকে জমা রাখতে চান, মানে হচ্ছে বর্তমান মূল্য আমার কাছে আছে, ভবিষ্যৎ মূল্য নাই। অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে উক্ত টাকায় একটি জমি কিনলে একই সময়ে তার মূল্য 12 লক্ষ টাকা হবে। 12 লক্ষ টাকা
হবে। তাছাড়া ওই জমি থেকে ফসল উৎপাদন করে প্রতি বছর আরো 2 লাখ টাকা আয় করতে পারবেন। তাহলে কি করতে হবে? এখানে আমাদের কাছে অপশন কয়টা? তোমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ো, তোমরা দেখবে এখানে হচ্ছে আমাদের কাছে অপশন দুইটা। একটা হচ্ছে ব্যাংকে জমা রাখতে হবে, আর একটা বন্ধুর পরামর্শে আমাদেরকে জমি কিনতে হবে। চলো আমরা দুইটাই করি। প্রথম কথা হচ্ছে আমাদের ব্যাংক। এখানে কি ব্যাংক আছে? ব্যাংকের নাম দেয় না ক ব্যাংক। হ্যাঁ, আমরা যদি দেখি এখন ক ব্যাংকের অঙ্কটা করবো। তো ক ব্যাংকের কি অঙ্ক হবে? এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তোমরা জানো ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার হচ্ছে এন। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা দেখি কি আছে। ক ব্যাংকে 8 বছরের জন্য, তার মানে আমাদের মান লাগবে হচ্ছে আমাদের পিবির মান লাগবে, আমাদের আই এর মান লাগবে, আমাদের এন এর মান লাগবে। পিবি হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য কয় টাকা? 6 লাখ টাকা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এই 6 লক্ষ টাকায় কিন্তু তিনি কি উক্ত টাকা মানে কি এই 6 লাখ টাকাই উনি ক ব্যাংকে জমা রাখতে চায়। তার মানে আমার কাছে কত লাখ টাকা আছে এখন? আমাদের কাছে মানে রাসেল সাহেবের কাছে 6 লক্ষ টাকা আছে। একক দশক শতক হাজার দশ লক্ষ 6 লক্ষ টাকা। আই এর মান কত পার্সেন্ট? 9.5%। 9.5 কে আমরা 9.5 কে আমরা 100 দ্বারা ভাগ দিব, উত্তর হবে 0.095। এবার আসো এন এর মান। এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে এখানে কত বছরের জন্য বলছে? 8 বছর। এন এর মান তাহলে হবে 8 বছর। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এখানে লেখা আছে মাসিক চক্রবৃদ্ধি। তোমরা জানো মাসিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে কত? এম এর মান হবে হচ্ছে 12। তার মানে আমার আই এর সাথে একটা এম হবে, এন এর সাথে এম গুণ হবে। চলো আমরা মানটা লিখি। তোমরা এই অঙ্ক পারার কথা, কারণ তোমরা অলরেডি অঙ্ক করছো। 6 লক্ষ টাকা, একক দশক শতক হাজার লক্ষ 6 লাখ টাকা। 1 প্লাস আই এর মান কত? 0.095। এম এর মান হচ্ছে কত? 12। এন এর মান হচ্ছে আমাদের কত? এন এর মান হচ্ছে 8, আর এম এর মান হচ্ছে কত? 12। কার ফলা? ক্যালকুলেশন করো। চলো ক্যালকুলেশন করো। প্রথমে কি করতে হবে? ভাগ। তোমরা জানো 0.095 কে ডিভাইড দিতে হবে 12। 12 দ্বারা ভাগ করার পরে প্লাস কত হবে? প্লাস হচ্ছে 1। প্লাস 1 দিলে যে মানটা পাচ্ছি, এই মানটা হচ্ছে আমাদের, আমরা যেহেতু চারটা মান লিখি, সব মান লিখি না, তাহলে এই টাকাটা আমি একটু ডট দিলাম এখানে সংক্ষেপে করার জন্য। 1.0079। এটার উপরে পাওয়ার হচ্ছে 8 12 কত? 8 12 হচ্ছে 84। তার মানে আমরা এইটার উপরে পাওয়ার দেবো কত? এখন পাওয়ার কত হবে? ডিরেক্ট করে ফেলি আমরা। আসো, এটার উপরে 1.0079, উপরে পাওয়ার দিব হচ্ছে আমরা এখন কত? 84। 84 পাওয়ার দেওয়ার পরে আমরা কার সাথে গুণ করবো? গুণন হচ্ছে কত হাজার? গুণন হচ্ছে 6 লক্ষ টাকা। গুণন 6 লাখ। 6 লাখ টাকা যদি গুণ দিই, তাহলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে কত? 11 6 2 0 2 8 দশমিক 1 4 1 4 5 8 1 4, তারপর হচ্ছে 5 8। আচ্ছা, কত? 11,62,28.1458 তার মানে যদি ব্যাংকে টাকা রাখে সে 11 লক্ষ টাকা পাবে। এবার দেখো তার বন্ধুর পরামর্শ, তার বন্ধুদের পরামর্শ দিছে না? তাহলে আমরা এখন কি বের করবো? বন্ধুর পরামর্শে। বন্ধুর পরামর্শের কি মূল্য? বন্ধুর পরামর্শের ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, বন্ধু কি বলছে? বন্ধু বলছে অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে উক্ত টাকার একটি জমি কিনলে একই সময় মানে হচ্ছে 8 বছরের মধ্যে তার মূল্য হবে হচ্ছে 12 লক্ষ টাকা, নাকি? হ্যাঁ, 12 লক্ষ টাকা। তাহলে আমরা কি লিখবো? একই সময় 8 বছর পর, 8 বছর পর জমির মূল্য কত হয় বলছে? একক দশক শতক হাজার বছর লক্ষ 12 লক্ষ টাকা হবে। আচ্ছা, 8 বছর পর জমির মূল্য 12 লাখ টাকা হবে। পাশাপাশি উনি ফসল কি করে? ফসল উৎপাদন করে। ফসল উৎপাদন করে কি হবে? আয় হবে কত লাখ টাকা বলছে? আয় হবে 2 লাখ টাকা। তাহলে সব মিলিয়ে টাকা দাঁড়াচ্ছে কত লাখ টাকা? 14 লক্ষ টাকা। এখন তোমরা আমার বলো যে দেখেন কি যাচ্ছে, বন্ধুর পরামর্শ পাবে 14 লাখ, আর ব্যাংকে রাখলে পাবে হচ্ছে 11 লাখ। তাহলে কোন পরামর্শ নেওয়া উচিত? বন্ধুর পরামর্শ। তাহলে আমরা বুঝে গেছি বন্ধুর পরামর্শ নিতে হবে। তো প্রশ্ন কি চাইছে আমাদের কাছ থেকে? যে বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত কিনা। তো আমরা এখন কি লিখবো? সিদ্ধান্ত। সিদ্ধান্ত তোমাকে অবশ্যই লিখতে হবে। সিদ্ধান্ত না লিখলে তুমি 2 নাম্বার পাবো না। কি লিখবা? ক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য চেয়ে বন্ধুর পরামর্শে ভবিষ্যৎ মূল্য কি বেশি। সুতরাং বন্ধুর
পরামর্শে জমিতে বিনিয়োগ করা উত্তম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই জিনিসটা এই যে এই সিদ্ধান্তটা তুমি যদি বুঝতে পারো নিজের মনের মতো করে লিখতে পারবা। এটা আমি আমার মতো করে লিখছি। তুমি তোমার মতো করে লিখবা। কারণ তুমি কি লিখবা যে বন্ধুর পরামর্শ হচ্ছে উত্তম। মানে ব্যাংকে বিনিয়োগের থেকে বন্ধুর পরামর্শ গ্রহণ করলে আমার লাভটা বেশি হবে। আশা করি বুঝতে পারছো।